নমস্কার, প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। প্রত্যেক রাজ্য উন্নত হলে উন্নত হবে ভারত। এই ক্ষেত্রে টিম হিসেবে কাজ করতে হবে আমাদের। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রীও। নীতি আয়োগের বৈঠকে উন্নয়নের পক্ষে সওয়াল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়নের গতি বাড়াতে হবে। কেন্দ্র ও সব রাজ্য একসঙ্গে টিম ইন্ডিয়ার মতো কাজ করলে কোনো লক্ষ্যই অসম্ভব নয় বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যেক ভারতীয় লক্ষ্য উন্নত ভারত। প্রত্যেক রাজ্য উন্নত হলে ভারত উন্নত হবে, এটাই 140 কোটি ভারতবাসীর আশা। নীতি আয়োগের 10ম গভর্নিং কাউন্সিলের বৈঠকে এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজ্য সরকারের উচিত তাদের রাজ্যের অন্তত একটা পর্যটন স্থল যাবতীয় সুযোগ সুবিধা সহ আন্তর্জাতিক মানের করা বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যগুলিকে বিশ্বব্যাপী মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে এবং সমস্ত সুযোগ সুবিধা এবং পরিকাঠামো প্রদানের মাধ্যমে প্রতিটি রাজ্যের কমপক্ষে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা উচিত। একটি রাজ্য একটি বিশ্বব্যাপী গন্তব্য নীতি গ্রহণ করা উচিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নীতি আয়োগের বৈঠকে সভাপতিত্ব করার সময় 2047 সালের মধ্যে বিকশিত ভারতের দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের জন্য রাজ্যগুলিকে উন্নয়ন প্রচেষ্টা ত্বরান্বিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভবিষ্যতের জন্য প্রস্তুত এরকম শহর তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীদের উদ্দেশ্যে আহ্বান রাখেন প্রধানমন্ত্রী। আমাদের একটি লক্ষ্যের উপর মনোনিবেশ করা উচিত, আর তা হলো 2047 সালের মধ্যে ভারতকে উন্নত করা। আমাদের লক্ষ্য থাকা উচিত প্রতিটি রাজ্যকে উন্নত করা, প্রতিটি শহরকে উন্নত করা, প্রতিটি নগরপালিকা উন্নত করা এবং প্রতিটি গ্রামকে উন্নত করা। আমরা যদি এই লাইনে কাজ করি তাহলে আমাদের 2047 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না বিকশিত ভারত হওয়ার জন্য বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমাদের এমন ভাবে কাজ করা উচিত যাতে বাস্তবায়িত নীতিগুলো সাধারণ নাগরিকদের জীবনে পরিবর্তন আনে। যখন মানুষ পরিবর্তন অনুভব করে তখনই পরিবর্তনকে শক্তিশালী করে এবং পরিবর্তনকে একটি আন্দোলনে রূপান্তরিত করে। 140 কোটি মানুষের আকাঙ্ক্ষা পূরণের জন্য আমাদের একটি টিম হিসেবে কাজ করার দুর্দান্ত সুযোগ রয়েছে বলে ওই দিন উল্লেখ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপারেশন সিঁদুরের পর সকল রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র শাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নরদের সাথে প্রধানমন্ত্রীর প্রথম বড় বৈঠক ছিল নীতি আয়োগের এদিনের এই 10ম পরিচালনা পরিষদের বৈঠক। গত বছর 27 জুলাই অনুষ্ঠিত হয়েছিল নীতি আয়োগের 9ম পূর্ণাঙ্গ পরিচালনা পরিষদের বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নয়াদিল্লির ভারত মণ্ডপমে নীতি আয়োগের পরিচালনা পরিষদের 10ম পূর্ণাঙ্গ সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 2047 এর মধ্যে রাজ্যে মাথাপিছু আয় $2,300 থেকে $23,000 বৃদ্ধি করার লক্ষ্যমাত্রা ধার্য করেছে রাজ্য সরকার। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। একটি উন্নত ও শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার জন্য একটি কৌশলগত রোড ম্যাপ তৈরি করেছে রাজ্য সরকার। নীতি আয়োগের পরিচালনা পরিষদের 10ম পূর্ণাঙ্গ বৈঠকে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা এবং অন্যান্য বিশিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যপাল, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র শাসিত অঞ্চলের উপরাজ্যপাল, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান এবং সদস্যদের উপস্থিতিতে 10ম নীতি আয়োগ পরিচালনা পরিষদের সভায় বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 1 বছর ধরে নীতি আয়োগ, ডোনার মন্ত্রক, শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ পরামর্শদাতা, শিল্প ও ব্যবসায়ী নেতৃত্ব, বিশিষ্ট নাগরিক এবং কর্মকর্তাদের সাথে পরামর্শের মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত অনুশীলন করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকার 9টি গুরুত্বপূর্ণ সহায়ক সংস্থা চিহ্নিত করেছে যা আগামী 2 দশক ধরে প্রতি বছর 12% হারে শক্তিশালী প্রবৃদ্ধিকে সমর্থন করবে। এগুলো হলো শক্তিশালী কৃষিভিত্তি, উচ্চ সাক্ষরতা, সমৃদ্ধ পর্যটন সম্পদ, প্রচুর প্রাকৃতিক সম্পদ, বনজ অর্থনীতি, উন্নত অবকাঠামো, কৌশলগত অবস্থান, কর ভিত্তিক প্রসার এবং রাজ্যের জ্বালানি উদ্বৃত্ত অবস্থা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। নীতি সংস্কার, প্রতিষ্ঠান গঠন, ক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক সংস্কার, সম্মতির বোঝা হ্রাস এবং ডিজিটাল শাসন, এই 5টি নীতি নিয়ে এগিয়ে চলেছে রাজ্য সরকার, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরায় রাজ্য মন্ত্রিসভা থেকে গ্রাম পঞ্চায়েত স্তর পর্যন্ত ই অফিস বাস্তবায়িত হয়েছে, যদিও আমাদের কিছু
চ্যালেঞ্জ রয়েছে, তবে প্রগতিশীল রাজ্য নীতি, স্বচ্ছ প্রশাসন এবং বিনিয়োগকারী বান্ধব পরিবেশের সাথে আমরা এগুলি কাটিয়ে উঠতে আত্মবিশ্বাসী বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। চিকিৎসা পরিষেবা, পর্যটন, তথ্য প্রযুক্তি, জ্ঞান, অর্থনীতি, স্থিতিশীল কৃষি, সমৃদ্ধ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং খেলাধুলার উপর জোর দিয়ে 2047 সালের মধ্যে রাজ্যের মাথাপিছু আয় বর্তমানে $2,300 থেকে $23,000 উন্নীত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উৎপাদন ও পরিষেবা ত্বরান্বিত করার জন্য রাজ্য সরকার 20টি শিল্পাঞ্চলে শিল্প পরিকাঠামো গড়ে তুলছে। উৎপাদন ও পরিষেবার প্রচারের জন্য ত্রিপুরা শিল্প বিনিয়োগ নীতি 2024 রয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। উৎপাদন ও পরিষেবার প্রচারের জন্য ত্রিপুরা শিল্প বিনিয়োগ নীতি 2024 রয়েছে এবং ব্যবসায়িক সংস্কার কর্মপরিকল্পনা 2024-এর অধীনে বাধ্যতামূলকভাবে 387টি ব্যবসায়িক সংস্কার বাস্তবায়ন করা হয়েছে। ত্রিপুরা জনবিশ্বাস আইন 2025 প্রণয়ন করেছে সরকার। ফলস্বরূপ রাবার, বাঁশ প্রক্রিয়াকরণ, স্বাস্থ্য, শিক্ষা, ডেটা সেন্টার, আতিথেয়তা, ব্যবসা এবং বাণিজ্য খাতে বিনিয়োগ বাড়ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরায় 86,117টি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ রয়েছে এবং রাজ্যের 60,318টি স্বসহায়ক গোষ্ঠীর একটি শক্তিশালী ভিত্তি রয়েছে, যার 5,49,559 জন সদস্য রয়েছে, যেখানে লাখপতি দিদির সংখ্যা 94,723 জন, জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের উদ্যোক্তা হতে উৎসাহিত করছি। বাঁশ, আগর কাঠ, রাবার, মশলা, দুগ্ধ এবং ইকো ট্যুরিজমের মতো ক্ষেত্রে সম্ভাবনা উন্মোচন করে গ্রামীণ অকৃষি কর্মসংস্থানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই উদ্যোগগুলিকে আরও বিস্তৃত করার জন্য নীতি আয়োগ এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সহযোগিতা এবং সমর্থনের দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যুব ও মহিলাদের অন্তর্ভুক্তির মাধ্যমে এবং একটি শক্তিশালী সবুজ স্টার্টআপ ইকোসিস্টেম তৈরির মাধ্যমে সবুজ অর্থনীতির কাঠামো তৈরি করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্য সরকার মানব সম্পদ উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ করছে। সরকার সাধারণ এবং কারিগরি উভয় বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলিতে ইনকিউবেশন সেন্টার স্থাপন করেছে, যাতে তরুণদের তাদের ধারণাগুলিকে স্টার্টআপ এবং উদ্যোগে রূপান্তরিত করার সুযোগ দেওয়া যায়। চাকরি প্রার্থীদের চেয়ে বেশি চাকরি সৃষ্টিকারী তৈরির উপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পর্যটন, ক্রীড়া, সংস্কৃতি, চলচ্চিত্র নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে তরুণদের দেওয়া হচ্ছে সুযোগ। গত 3 বছরে রাজ্যের 15%-এরও বেশি জিডিপি প্রবৃদ্ধি রাজ্য সরকারের সাফল্যের ইঙ্গিত দেয় বলেও এদিন নীতি আয়োগের বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপারেশন সিন্দুরের সফল বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। আপাতত পদত্যাগ করছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনূস। কয়েক ঘন্টার বৈঠকের পর শনিবার একথা জানিয়েছে অন্তর্বর্তী সরকারের মুখপাত্র। আপাতত পদত্যাগ করছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস, এমনটাই জানালেন সে দেশের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। শনিবার ঢাকায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন ইউনূস এবং অন্য সকল উপদেষ্টা স্বপদে বহাল থাকছেন, কেউ পদত্যাগ করছেন না বলে সেই বৈঠক শেষে বেরিয়ে এসে সাংবাদিকদের জানিয়েছেন ওয়াহিদ উদ্দিন। ঢাকায় শনিবার বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির ছিল একটি সভা। তা শেষ হওয়ার পরেই শুরু হয় উপদেষ্টাদের বৈঠক। শনিবারের এই বৈঠক ছিল না পূর্ব নির্ধারিত। বাংলাদেশের সময় অনুযায়ী বেলা 12:20 নাগাদ ঢাকার শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শুরু হয় রুদ্ধদ্বার বৈঠক, যা চলেছে প্রায় 2 ঘন্টা। বৈঠক সম্পূর্ণ হওয়ার কিছু আগে বেরিয়ে গিয়েছিলেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সাধারণ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বাংলাদেশে কি কি সংস্কার প্রয়োজন তা নিয়েও কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি, কিন্তু ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে কোনো মন্তব্য করতে চাননি তিনি। পরে বৈঠক শেষ হলে পরিকল্পনা উপদেষ্টা ইউনূসের পদত্যাগ প্রসঙ্গে মুখ খোলেন, উড়িয়ে দেন যাবতীয় জল্পনা। উল্লেখ করা যেতে পারে ইউনূস পদত্যাগের কথা ভাবছেন বলে বৃহস্পতিবার রাতে বিবিসি বাংলাতে জানিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রাক্তন উপদেষ্টা তথা রাজনৈতিক দল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে তার সঙ্গে দেখাও করেছিলেন নাহিদ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হতাশ ইউনূস, নানাভাবে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন তিনি। রাজনৈতিক দলগুলির সঙ্গে তার মত মিলছে না, কাজ করতে পারছেন না, তাই পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছেন বলে বক্তব্য জারি করেছিলেন নাহিদ। নাহিদের এই বক্তব্যের পরে বেড়ে যায় জল্পনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
অসুস্থ স্ত্রীকে দেখাতে এসে খোয়াই জেলা হাসপাতালে দুর্ব্যবহারের শিকার হয়েছেন বলে অভিযোগ করলেন রোগী এবং তার পরিজন। শনিবার দুপুরে দুর্গানগর এলাকার কমলকান্তি দেব তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে আসেন খোয়াই জেলা হাসপাতালে, কিন্তু ইমার্জেন্সি বিভাগে আসলে ওই যুবকের স্ত্রীকে এখানে দেখানো যাবে না বলে সাফ জানিয়ে দেন হাসপাতালে কর্মরত স্বাস্থ্যকর্মী সমরেশ দেববর্মা। এ সময় কিছুই বলেননি অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন সংশ্লিষ্ট রোগীর পরিজন। হসপিটালে নিয়ে আসলাম, আমার বাচ্চারা দেখাতাম, তো বাচ্চারা নামটা লেখতেছে, তারপরে আমি ভাবছি যে আমার বউরও দেখা দেবো, বউরও একটু ব্লিডিং হইতেছে, তখন গেছি লেখানোর লিগা। তারপরে তাই একজন স্বাস্থ্যকর্মী লেখে আর কি, তাই নাম হয়তো বা সমরেশ দেববর্মা, তাই নিয়ে কইতেছে এখন হইতো না, এরা এখানে না, এরা আউটডোরে যাও। আউটডোরে আমি কেটে দেখাবো, আউটডোরে হারের ডাক্তার বসে নতুন একজন কি ট্রাইবেল জানি, তাই নিয়ে তা আমি এখানে ম্যাডাম আছে, যেহেতু একজন মহিলার কথাটা কইতে পারবো ভালোভাবে, তাই লিখে আমি এই কারণে আমি দেখাইতে পারছি। নাহলে তো অনেক স্যার আছে, অমূল্য দেববর্মা আছে, এরপর এই আমরা দেবাই শাহ, তাই না দেখাইতে পারতাম আমি। ককবরক কোনো রাজনৈতিক বিষয় নয় বলে মন্তব্য করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। শুধু তাই নয়, ককবরককে রাজনৈতিক ইস্যু করা উচিত নয় বলেও মন্তব্য করলেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ককবরক সাহিত্য সভার 53তম বার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। উল্লেখ করা যেতে পারে, শনিবার থেকে আগরতলায় কৃষ্ণনগর সুপারি বাগানের দশরথ দেব সংস্কৃতি ভবনে শুরু হলো ককবরক সাহিত্য সভার 53তম বার্ষিক সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া ককবরক সাহিত্য সভার 53তম বার্ষিক সম্মেলন চলবে রবিবার পর্যন্ত। KBSS की 53rd annual convention of Sanai, Kokborok is not a political issue, and Kokborok should not be political. Noro onek borok musungna, जों दफानि सामुं दांनायरक दफानि कक सानायरक तांनि रोमान स्क्रिप्ट तावबो चालु खालामनाय আগরতলা ও গৌহাটির মধ্যে আরও একটি নতুন ট্রেন পরিষেবার অনুমোদন দিয়েছে কেন্দ্র। উল্লেখ্য, গত 22 এপ্রিল কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থায় আরও নতুন এক্সপ্রেস ট্রেন যুক্ত করা সহ পরিষেবার আরও অত্যাধুনিকীকরণের দাবি জানিয়েছিলেন বিপ্লব কুমার দেব। দাবিগুলোর মধ্যে অন্যতম ছিল জনসাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়ে গুয়াহাটি আগরতলার মধ্যে শীঘ্রই একটি নতুন ট্রেন যুক্ত করার রাজ্য সরকারের দাবি জানানো হয়েছিল ত্রিপুরা সাংসদ বিপ্লব কুমার দেবের মাধ্যমে। এক্ষেত্রে নতুন রেল পরিষেবার অনুমোদনের বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রাজ্যের রেল যোগাযোগের ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়ন, আগরতলার সাথে নতুন রেল সূচনা করা, পরিষেবার অত্যাধুনিকীকরণ, ডাবল লেন এবং রেল লাইন বাড়ানোর বিষয়গুলো কেন্দ্রীয় রেল মন্ত্রকের গোচরে নিয়ে যাওয়া হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। সিপিআইএমের খোয়াই জেলা কমিটির সদস্য তথা খোয়াই মহকুমা সম্পাদক মণ্ডলীর সদস্য গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। স্মরণ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পার্টির কাজ করে গেছেন গৌরী পাল। প্রতিবন্ধকতার মাঝেও একজন লড়াকু নেত্রীর ভূমিকা পালন করেছেন দলের এই অগ্রণী সৈনিক বলে উল্লেখ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক বজায় রেখে দলের আদর্শ প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রয়াত নারী নেত্রীর এই ভূমিকা আগামী দিনে পথ দেখাবে বলে উল্লেখ করেন মানিক সরকার। গৌরী পালকে প্রথম আমি দেখি পঞ্চায়েতের যে তুলনায় তাতে যে জেলা পরিষদ গঠন হচ্ছিল, অবিভক্ত খোয়াই জেলা নির্বাচিত হয়ে গৌরী সহ সভানেত্রীর দায়িত্ব পালন করছিলেন। নির্ধারিত সময়ের 8 দিন আগেই বর্ষা প্রবেশ করল দেশে। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এই কথা জানিয়েছে ভারতের মৌসুম ভবন। শেষ 16 বছরে এমনটা ঘটেনি। শনিবার বর্ষা প্রবেশ করল কেরলে। নির্ধারিত সময়ের 8 দিন আগেই বর্ষা প্রবেশ করেছে কেরলে। ভারতের মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে, এই বছর কেরলে বর্ষা এসেছে 23 মে, যা গত 16 বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত 1 জুন বর্ষা প্রবেশ করে কেরলে।
শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল 2009 ও 2001 সালে। সেবারেও 23 মে বর্ষা প্রবেশ করেছিল দেশে। এর আগে সর্বপ্রথম বর্ষার আগমন হয়েছিল 1918 সালে 11 মে। অন্যদিকে সবচেয়ে দেরিতে বর্ষা এসেছিল 1972 সালে 18 জুন। 2023 সালেও বর্ষা প্রবেশ করেছে 8 জুন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে গত কয়েকদিনে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বর্ষার। একদিকে নিম্নচাপের প্রভাবে, অন্যদিকে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে ভারী বৃষ্টিপাত হয়েছে কেরলের বিভিন্ন জেলায়। তবে ত্রিপুরায় কবে বর্ষা প্রবেশ করবে সে সম্পর্কে এখনো কিছু জানায়নি আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী কেরল, উপকূলীয় কর্ণাটক এবং কনরুন ও গোয়া অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। মৌসুম ভবনের তথ্য অনুযায়ী 25 মে থেকে 29 মে পর্যন্ত কেরল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে সম্ভাবনা রয়েছে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার। তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও পূর্বাভাস রয়েছে আগামী 5 দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের। বর্ষার আগমন সাধারণত বিভিন্ন ক্ষেত্রে নিয়ে আসে ইতিবাচক বার্তা, বিশেষ করে কৃষি ক্ষেত্রে, যা ভারতের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। এক্ষেত্রে উপকৃত হয় সবচেয়ে বেশি। সময় মতো বৃষ্টিপাত ভূগর্ভস্থ জলের স্তর উন্নত করে, জলাশয় ভরাট করে এবং ধান, ডাল, তৈলবীজ, তুলা এবং শাক সবজির মতো খরিফ ফসলের আগাম বপনে সহায়তা করে। এসব কিছুই খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ আয়ের জন্য গুরুত্বপূর্ণ। তবে আবহাওয়া বিশেষজ্ঞরা ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছিলেন যে বর্ষার আগমন উৎসাহব্যঞ্জক হলেও আসল প্রভাব নির্ভর করবে আগামী সপ্তাহগুলিতে। সারা দেশে বর্ষার অগ্রগতি কতটা স্থির এবং সমানভাবে হতে হবে তার উপর। খরিফ ফসলের বাম্পার ফলনের জন্য অপরিহার্য সারা দেশে বর্ষার সমান বিস্তার এবং বৃষ্টিপাত। যদি বর্ষা তার গতি বজায় রাখে এবং জুলাইয়ের মাঝামাঝি সময়ে মধ্য ও উত্তর ভারতে সমানভাবে ছড়িয়ে পড়ে, তাহলে এটি হবে একটি স্বাভাবিক প্রক্রিয়া। এক্ষেত্রে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, যা নিয়ন্ত্রণে রাখবে মুদ্রাস্ফীতি এবং সাহায্য করবে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চলতি বছরে প্রথমবারের মতো রাজ্য সম্মেলন করল সরকারের বিজেপি সহযোগী আইপিএফটি। ভগৎ সিং যুব আবাসে অনুষ্ঠিত হয় এই রাজ্য সম্মেলন। শনিবার অনুষ্ঠিত হলো রাজ্য সরকারের বিজেপি সহযোগী আইপিএফটির রাজ্য সম্মেলন। রাজধানী ভগৎ সিং যুব আবাসে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিএফটির সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা। চলতি বছরের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছে আজ বলে জানিয়েছেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। প্রতি বছরই আইপিএফটির রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়ে থাকে। আজকের সম্মেলনে আগামী দিনে দলের রণকৌশল নিয়ে আলোচনা করা হয়েছে। পাশাপাশি বিগত দিনে দলের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনাও হয়েছে বলে জানিয়েছেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং। আজকে 24 তারিখ 5 মাস 2025 আমাদের পার্টি আইপিএফটির প্রথম রাজ্য সম্মেলন। তো আমাদের পার্টি প্রত্যেক বছরে একবারই একটা রাজ্য সম্মেলন করি, সেভাবে আজকে আমরা 2025-এর জন্য আমরা পার্টি আইপিএফটি থেকে প্রস্তুতি নিচ্ছি আজকের তারিখে সম্মেলন। তো বেসিক্যালি আমাদের এই সম্মেলন আমাদের সাংগঠনিক পর্যালোচনা এবং আমাদের পার্টির বর্তমান এবং আগামী দিনের কর্মসূচিগুলোর বিষয়গুলো নিয়ে আমাদের চর্চা হবে। পৃথক ত্রিপুরাল্যান্ডের দাবি জানিয়ে সরকারের বিজেপির সঙ্গে অ্যালায়েন্স করেছিল জনজাতি ভিত্তিক আঞ্চলিক রাজনৈতিক দল ইন্ডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা। কিন্তু বর্তমানে পৃথক ত্রিপুরাল্যান্ডের আইপিএফটির দাবিকে মান্যতা দিতে নারাজ। তবে এক্ষেত্রে সাংগঠনিকভাবে দুর্বল আইপিএফটির কাছে আর কোনো উপায় খোলা নেই বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বছর ঘুরলেই যেখানে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের সাধারণ নির্বাচন, সেখানে জাতীয় রাজনৈতিক দল বিজেপিকে সমর্থন করার বার্তা ইতিমধ্যেই দিয়ে দিয়েছে আইপিএফটি। 2018 সালের বিধানসভা নির্বাচনের সময়ে ত্রিপুরার রাজনীতিতে যতটুকু গুরুত্ব ছিল আইপিএফটির, মাত্র 7 বছরে এই গুরুত্ব কতটুকু বজায় রাখতে পেরেছে আইপিএফটি তা নিয়ে যথেষ্ট সন্দিহান রাজনৈতিক বিশ্লেষকরা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়োগ নিয়ে সরকারের কাছ থেকে শ্বেতপত্র দাবি করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। সাংবাদিক সম্মেলন করে এই শ্বেতপত্র দাবি করল যুব কংগ্রেস।
সরকারি চাকরি এবং শূন্যপদ পূরণ নিয়ে সরকারের কাছ থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি করল ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। বিজেপি সরকারের আমলে মোট 19,262টি চাকরি দেওয়া হয়েছে বলে যে প্রচার করা হচ্ছে তা নিয়ে সরকারের কাছ থেকে শ্বেতপত্র দাবি করল যুব কংগ্রেস। 900 চাকরি, আবার কখনো বলছেন 19,000 চাকরি। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানতে চাই যে ডিসেম্বর মাসে বলেছিলেন 13,000-এর অধিক চাকরি, আর 2025 সালের 13ই মে বলছেন 19,262টা চাকরি। এই যে 6,000 চাকরি দেওয়া হয়েছে, কোন দপ্তরে দেওয়া হয়েছে, কটার সময় দেওয়া হয়েছে, কাকে দেওয়া হয়েছে, আমরা যুব কংগ্রেস তার শ্বেতপত্র চাইছি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রী তো নিজেকে সৎ মুখ্যমন্ত্রী দাবি করেন, স্বচ্ছতার দাবি করেন, স্বচ্ছতার নিয়োগে নাকি এই রাজ্যে চাকরি দেওয়া হচ্ছে। তাহলে যদি স্বচ্ছতার মাধ্যমে চাকরি দেওয়া হয়ে থাকে, 13,000 থেকে 19,262টি যে চাকরি, প্রায় 6,000-এর অধিক যে চাকরি দেওয়া হয়েছে 3-4-5 মাসের মধ্যে, কোথায় চাকরি দেওয়া হয়েছে, কোন কোন দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে, তার শ্বেতপত্র তালিকা প্রকাশ করুক মুখ্যমন্ত্রী স্বচ্ছভাবে, তাহলে আমরা জানতে পারবো। কারণ আমরা মুখ্যমন্ত্রীকে বলছি না, যে তিনিই বলছেন। রাজ্যে বর্তমানে সরকারি হিসেবে অনুযায়ী শূন্য পদের সংখ্যা 31,437টি। বিজেপি সরকারের আমলে 2,000-এর অধিক কর্মচারী অবসর নিয়েছেন স্বেচ্ছায় বলেও সাংবাদিক সম্মেলনে জানিয়েছে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। রাজ্যে শূন্য পদ আছে 31,437টি শূন্য পদ আছে। তার মধ্যে যদি আমরা যতটা তথ্য আমরা সংরক্ষণ করতে পেরেছি, আমরা তথ্য নিতে পেরেছি, তার মধ্যে এই 31,437টা শূন্য পদ সরকার বলছেন, তার মধ্যে যারা চাকরি অবস্থায় মারা গিয়েছেন, যারা মৃত হয়েছেন, তার মধ্যে ডাইনিং হার্নেস আছে, সেই তথ্যটা আমাদের কাছে নেই, তাই আমরা আপনাদের কাছে সেই তথ্যটা দিতে পারবো না। 31,000 থেকে সেটা বেশি হবে। তার মধ্যে এখনো পর্যন্ত এই 7 বছরে এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে বহু সরকারি কর্মচারী সরকারের অবৈধ কাজে সাড়া না দিয়ে মানসিক চাপ তাদের উপর সৃষ্টি করা হতো, সেই প্রেসারে আমাদের রাজ্য থেকে প্রায় 2,000-এর অধিক আমাদের রাজ্যে যারা সরকারি কর্মচারী, যারা স্বেচ্ছায় চাকরি থেকে অবসর নিয়েছেন, যেটা বলা হয় বিআরএস, সেই তথ্যটা যদি আমরা তুলে ধরি অনেক অধিক হবে। বিধানসভায় সরকারের জনশক্তি, কর্মসংস্থান ও পরিষেবা দপ্তরের দেওয়া তথ্য অনুসারে রাজ্যে মোট নিবন্ধিত বেকারের সংখ্যা বর্তমানে 3,36,551 জন। মোট নিবন্ধিত বেকারের মধ্যে 82,136 জন রয়েছেন জনজাতি অংশের শিক্ষিত বেকার। এছাড়াও নিবন্ধিত বেকারের পরিসংখ্যানে পিএইচডিধারী রয়েছেন 245 জন। এছাড়াও সরকারি হিসেব অনুযায়ী মোট 18,916 জন চিকিৎসক এখনো পর্যন্ত রয়ে গেছেন বেকার তালিকাভুক্ত। শুধুমাত্র সরকারি চাকরি নয়, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান নিয়েও এদিন সরকারের কাছ থেকে জবাব তলব করে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। অপরাধের বাড়বাড়ন্ত সিপাহীজলা জেলায় এবার বিশালগড়ে ছিনতাই কাণ্ডে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করা হলো 4 অভিযুক্তকে। চরিলাম মনু ফকির দরগা এলাকায় ছিনতাই ও গোকুলনগর রাস্তার মাথা এলাকায় চুরি কাণ্ডে মধুপুর নোয়াবাড়ি থেকে বন্দুক সহ বিশালগড় থানা পুলিশের হাতে গ্রেফতার হয়েছে 4 যুবক। গভীর রাতে অভিযান চালিয়ে বন্দুক সহ 4 জন যুবককে গ্রেফতার করে বিশালগড় থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে তাদের সোপর্দ করেছে পুলিশ। সবাইকে স্বাগত। আপনারা জানেন যে বিগত 17/5/2025-এ বিশালগড় মনু ফকির দরগা এখানে একজন অনারেবল ইউনিয়ন মিনিস্টারের কনভয়ে একটা স্করপিও গাড়ির সঙ্গে একটা সিভিল ওয়াগনার ভেহিকেলের একটা টাসেল হয়, এবং পরবর্তী সময়ে ওই সিভিল গাড়ির যিনি ড্রাইভার, উনি স্করপিও গাড়ির যিনি ড্রাইভার ছিলেন, ওনাকে ওই ওয়াগনার গাড়ির ড্রাইভারের অন্যান্য সদস্য মানে সাথীদের সঙ্গে নিয়ে ওনাকে কিডন্যাপ করে নিয়ে গিয়ে ওনাকে মারপিট করে ওনার কাছ থেকে বিভিন্ন আইটেম, মোবাইল, টাকা পয়সা ছিনতাই। ইনভেস্টিগেশন এটা স্পষ্ট হয়েছে যে এই দুটো ঘটনার মধ্যে এই যে আমরা
এতদিন পর্যন্ত 17 তারিখ থেকে আজকে পর্যন্ত যে 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি, এটা একটা টোটালি একটা গ্রুপ, তারা অর্গানাইজড ওয়েতে বিশালগড়ের বিভিন্ন এলাকায় তারা বেশ কিছুদিন ধরে এই যখন ঘটনাগুলি করে যাচ্ছে। এখন আমাদের কাছে কংক্রিট এভিডেন্স আছে, আমরা তদন্ত শুরু করেছি এবং ওদেরকে অ্যারেস্ট করেছি। টোটাল 6 জনকে আমরা অ্যারেস্ট করেছি। আর মোবাইল ছিনতাইয়ের চেষ্টার যে ঘটনাটা ঘটেছিল 20 তারিখ, ওইটাতে আমরা টোটাল 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এই দুটোর মধ্যে মাস্টার মাইন্ড সাগর বর্ধন বা কোন জায়গায় বাড়ি তাদের? ছিনতাইয়ের এই দুইটি ঘটনায় এখনো পর্যন্ত সর্বমোট 6 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এক্ষেত্রে মূল অভিযুক্ত হলেন সমরদীপ বর্ধন ওরফে সাগর। তার বাড়ি মধুপুর আদিবাসী কলোনি এলাকায় বলে জানিয়েছে পুলিশ। ঘটনা জড়িত অন্যান্যরা হলো বিশালগড় জাঙ্গালিয়ার কৌশিক দেবনাথ, অর্পণ সরকার, আকাশ দে, সাগর নম এবং রাজকুমার সাহা। এই দুটি ছিনতাই কাণ্ডে রুজু হওয়া মামলার প্রেক্ষিতে সম্পূর্ণ গ্যাংকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হর সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছে অন্যান্য খবরে। অবসরের 1 বছর পেরিয়েও পেনশন চালু হচ্ছে না ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের অন্তর্ভুক্ত অবসরপ্রাপ্ত কর্মচারীদের। এক্ষেত্রে এডিসির চূড়ান্ত আর্থিক বিশৃঙ্খলাকেই দায়ী করছেন সংশ্লিষ্ট পেনশনাররা। পেনশন বন্ধ হয়ে আছে এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের। বহু মাস ধরে পেনশন পাচ্ছেন না 250-র ওপর পেনশনার। এমনকি অবসরের 1 বছর পেরিয়েও পেনশন চালু হচ্ছে না এমন সংখ্যাটাও বিরাট। চলতি মাস পর্যন্ত বকেয়া পড়ে আছে 200 কর্মচারীর পেনশন। অবসরে যাবার 15-16 মাস পরেও পেনশন চালু হয়নি এমন সংখ্যাটাও বিরাট। এডিসির অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন ও অন্যান্য অবসরকালীন প্রাপ্যের জন্য 172 কোটি টাকার প্রয়োজন। বছরের শুরুতে বাজেটে কর্মচারীদের বেতন, অবসরপ্রাপ্তদের পেনশন ইত্যাদি খাতে অর্থ বরাদ্দ রাখার কথা। সেই হিসেবে পেনশন বন্ধ হবার কথা নয়। তারপরও এই ঘটনা মাসের পর মাস ঘটে চলেছে, যা নিয়ে প্রশ্ন উঠছে সংশ্লিষ্ট মহলে। এডিসিতে আর্থিক বিশৃঙ্খলার জন্য এমন ঘটনা ঘটছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলোর। প্রশাসনিক খাতে বরাদ্দ অর্থ অন্য খাতে সরিয়ে নেবার ফলে এই সমস্যার উদ্ভব হয়েছে বলে অভিযোগ সংশ্লিষ্ট মহলে। ডিএ কন্টিনজেন্সি ও অন্য প্রশাসনিক ব্যয়ের জন্য বরাদ্দ ধরা থাকে, অথচ মাসের পর মাস তাদের প্রাপ্য পাচ্ছেন না পেনশনাররা। এডিসিতে চলতি চরম আর্থিক বিশৃঙ্খলা এর জন্য দায়ী বলে আগেই অভিযোগ করেছিল প্রধান বিরোধী দল সিপিআইএম। সাম্প্রতিক কালে ভালো সংখ্যায় কর্মচারী একসাথে অবসরে গেছেন, ফলে তাদের লিভ স্যালারি, গ্র্যাচুইটি প্রদানের জন্য মোটা টাকার প্রয়োজন। আপাতত এই টাকা হাতে নেই এডিসি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী বেতনের 50% হিসেবে পেনশনের টাকা আপাতত দেবার চেষ্টা করছে এডিসি। তবে লিভ স্যালারি এবং গ্র্যাচুইটি কর্মচারীদের অবসরকালীন ন্যায্য প্রাপ্য। অবসরকালে এই অর্থ পেনশনারদের জীবনযাপনে অনেকাংশে সহায়ক হয়। কেন এগুলো আটকে রাখা হবে তা নিয়েও প্রশ্ন করছেন সংশ্লিষ্ট পেনশনাররা।
রাজ্য সরকার থেকে প্রয়োজনীয় টাকা না পাওয়ায় বিপত্তির সৃষ্টি হয়েছে বলে দাবি একাংশ অফিসারদের। রাজ্য সরকারের কাছে অর্থ চেয়ে 5 বার চিঠি দিয়েছে এডিসি। মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সমস্যার গভীরতা এবং জটিলতা সম্পর্কে বোঝানো হয়েছে। অর্থ প্রদান করবে বলে দেওয়া হয়েছিল প্রতিশ্রুতিও, কিন্তু এখনো পর্যন্ত সেই টাকা পাওয়া যায়নি বলে জানিয়েছে এডিসি কর্তৃপক্ষ। শুধু তাই নয়, কবে তা পাওয়া যাবে তা নিয়েও নিশ্চিত কিছু বলতে পারছেন না এডিসি কর্তৃপক্ষ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। সুস্থ জীবন ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুরা এসে পৌঁছলেন ত্রিপুরায়। শনিবার সাবরুম মৈত্রী সেতু থেকে ধর্মনগরের উদ্দেশ্যে পদযাত্রা শুরু করেন বৌদ্ধ ভিক্ষুরা। এতে অংশ নেন ত্রিপুরার বৌদ্ধ ভিক্ষুরাও। বিশ্ব শান্তির কামনায় পদযাত্রায় বেরিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা। রাজ্যে সাবরুম মৈত্রী সেতু থেকে শুরু হয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এই ধর্ম পদযাত্রা। শনিবার সকাল থেকে শুরু হওয়া এই ধর্মযাত্রায় অংশ নিয়েছেন দেশ বিদেশের বৌদ্ধ সন্ন্যাসী এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ সন্ন্যাসী ও অনুগামীরা। এদিন সকালে মৈত্রী সেতু থেকে শুরু হয় ধর্মযাত্রা। এক্ষেত্রে উদ্যোক্তা ছিল ধর্মদীপা ফাউন্ডেশন। ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া হয়ে ত্রিপুরা এসেছেন থাইল্যান্ডের বৌদ্ধ ভিক্ষুরা। বিশ্ব শান্তির এই পদযাত্রায় সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বৌদ্ধ ভিক্ষুরা। आज हम लोग ये मैत्री सेतु साब्रम से शुरुआत कर रहे हैं धम्म यात्रा, वॉकिंग मेडिटेशन फॉर वेलबींग एंड वर्ल्ड पीस। तो यहाँ से शुरू हो रहा है। ये मैत्री सेतु नाम रखा गया है, इंडिया बांग्लादेश इंटरनेशनल बॉर्डर। तो यहाँ से शुरू होके हम लोग धर्मनगर तक जाएंगे पैदल। जहाँ जहाँ पहुँचेगा वहाँ पे हम लोग भोजन आहार ग्रहण करेंगे। उसके बाद रात को नाइट होल्ड करेंगे। ऐसे करके हर जगह रुके हम लोग जाएंगे धर्मनगर तक। हमारा ये भिक्षु संघ आया है थाईलैंड से। वो लोग अभी बात किया है कि 4 कंट्री 3000 किलोमीटर पैदल जाके आया है। बैंकॉक से लेके मलेशिया, सिंगापुर, इंडोनेशिया और त्रिपुरा में आए हैं। तो ये हम लोग का बहुत सौभाग्य है। त्रिपुरा वासी सभी लोग, सिर्फ बौद्ध बोल के नहीं है, हिंदू, मुस्लिम, क्रिश्चियन, बौद्ध सब मिलके हम लोग ट्राइबल नॉन ट्राइबल साथ देना चाहिए। जाके हम लोग अपनी अभी जो हमारा एमएलए साहब बोला था, स्वास्थ्य के लिए हम लोग ध्यान करना चाहिए, योगा करना चाहिए, वॉकिंग करना चाहिए। শনিবার সকাল 8টায় দক্ষিণ ত্রিপুরার সাবরুম মৈত্রী সেতু থেকে সূচনা হয়েছে পদব্রজে ধর্মযাত্রা। এই মহাযাত্রা শিলাছড়ি, করবু, গন্ডাছড়া, আব্বাসা, কুমারঘাট, পেচারথল হয়ে পৌঁছবে ধর্মনগরে। ওয়ার্কিং মেডিটেশন ফর ওয়েলবিং অ্যান্ড ওয়ার্ল্ড পিস শীর্ষক এই ব্যানারে শুরু হওয়া এই পদযাত্রায় অংশ নিয়েছেন সাধারণ মানুষও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। নতুন জাতীয় শিক্ষানীতি লাগু রয়েছে ত্রিপুরায়। এর সুবিধা গ্রহণ করতে হবে ছাত্রছাত্রীদের। পৌর নিগম আয়োজিত 2025 সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা জানিয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বর্তমানে প্রচুর সাধারণ ডিগ্রি কলেজ এবং কারিগরি ডিগ্রি কলেজের পাশাপাশি মেডিকেল ডেন্টাল কলেজ গড়ে তোলা হয়েছে রাজ্যে। এই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে সমাজ এবং দেশের উন্নয়নে অংশীদার হতে পারবেন ছাত্রছাত্রীরা, জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। এদিন আগরতলা পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমোহনীর বিপণী বিতারে আয়োজিত হয় এই কৃতি সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষা ব্যবস্থা বা কেন্দ্রীয় যে শিক্ষানীতির ফলে শিক্ষা ব্যবস্থা যে আমূল পরিবর্তন করে সেই সুযোগটা আমাদের স্টুডেন্টকে নিতে হবে। আগে এখানে দেখা যাচ্ছে ভালো ভালো স্টুডেন্ট মাধ্যমিক 12 পাস করার পর পারিবারিক অর্থনৈতিক কারণে কিংবা অন্যান্য সুযোগের অভাবে তারা কিন্তু আর বেশি পড়াশোনা এগিয়ে যেতে পারতেন না। অনেকে বাইরে গিয়ে মেডিকেলে পড়তে হতো বা কারিগরি বিদ্যালয়ে যেতে হতো, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে। এখন কিন্তু এটা যেতে হয় না। এখানে আমাদের রাজ্যেই প্রচুর বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, কলেজ তৈরি হয়েছে। আমাদের কারিগরি বিদ্যালয়, ডেন্টাল কলেজ, মেডিকেল কলেজ হচ্ছে প্রচুর। কাজে এখানে যারা পড়াশোনা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাও পর্দায়। নমস্কার, শুভরাত্রি।